মধ্যেই অভিযোগে সরব হয়েছিলেন অভয়ার মা বাবা। সিচুয়েশনটাকে মিসহ্যান্ডেলিং করা, অফার ফাইন্যান্সিয়াল ওয়ান টাইপ অফ ব্রাইব, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করবো। 3জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে। আরো 2জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে। প্রধানমন্ত্রীকে আমি প্রণাম জানাই দূর থেকে, বর্তমান মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। বিনীত গোয়েল তো প্রেজেন্ট থেকে আমাদের ওই সেমিনার রুমে ঢুকতে দেয়নি। বিনীত গোয়েলের একটা ফোন বাড়িয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলা পর্যন্ত আমাদের মেয়ের মুখটাও দেখতে দেওয়া হয়নি। 3.5 ঘন্টা আমাদের আটকে রাখা হয়েছে। অমানবিক নির্যাতন এই বিনীত গোয়েলের নেতৃত্বে ঘটেছিল, এই জন্য বিনীত গোয়েল শাস্তি পেয়েছে। দেশ জুড়ে ঝড় তুলেছিল আরজি করের ঘটনা। কলকাতার প্রথম সারির এই সরকারি হাসপাতালে নৃশংসভাবে খুন ও ধর্ষণ করা হয় এক চিকিৎসককে। সেই ঘটনার তদন্তে বিচার বিভাগীয় কমিশন তৈরির পথে বাংলার প্রথম বিজেপি সরকার। তার আগে আরও কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আরজি করের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল এমন 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করে দিলেন তিনি। আরজিকর কাণ্ডের সময় কলকাতার পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল। তার বিরুদ্ধে তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছিলেন নির্যাতিতার মা বাবা। এখন এডিজি আইবি পদে ছিলেন বিনীত গোয়েল, তাকে সাসপেন্ড করা হলো। সাসপেন্ড করা হয়েছে তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে। তার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছিল অভয়ার পরিবার। একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ ইন ফ্রন্ট অফ মিডিয়া, উনার যে বক্তব্যের থ্রোয়িং, এটা নারী সমাজ, মাতৃশক্তি এবং অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান মর্যাদা গরিমা সব নষ্ট হয়েছে। সাসপেন্ড করা হয়েছে তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। অভয়ার পরিবারের অভিযোগ, তাদের টাকা দিতে চেয়েছিলেন অভিষেক গুপ্তা। সিচুয়েশনটাকে মিসহ্যান্ডেলিং করা, অফার ফাইন্যান্সিয়াল ওয়ান টাইপ অফ ব্রাইব, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করবো। মিসহ্যান্ডেলিং আর পরিবারকে বেআইনিভাবে অর্থ অফার করা। আরজি করের তদন্তে বারবারই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে অভয়ার পরিবার। তথ্য গোপনের অভিযোগ করেছে, তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ করেছে। 2024-এর 14ই অগস্ট আরজি কর আন্দোলন চলাকালীন রাত দখলের সময় হঠাৎই একদল হামলা চালায় আরজি করের জরুরি বিভাগে। হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে লোকজন। প্রশ্ন ওঠে অপরাধ স্থলের সুরক্ষা নিয়ে। এরপরেই আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জোরদার হয়। কথা রেখেছেন, 3জন আইপিএস অফিসার সাসপেন্ড হয়েছেন, সবে শুরু, সবে ফাইল খোলা হয়েছে, অনেক অনেক মাথা রয়েছে। সেই রাতে যারা আমার মেয়ের সঙ্গে খাবার খেয়েছিল, না সামনে আসেনি, তাদের আড়াল করে রেখেছেন মমতা ব্যানার্জি। আমাদের কাছে যা তথ্য আছে সব আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে দেব। মুখ্যমন্ত্রী যদি ব্যবস্থা নেন তাহলে সিবিআই কাজ করতে বাধ্য হয়। প্রধানমন্ত্রীকে আমি প্রণাম জানাই দূর থেকে, বর্তমান মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। এই ঘটনাটা আজ থেকে প্রায় 2 বছর আগে যখন আমার মেয়ের সঙ্গে ঘটনা ঘটেছিল তখনই হতে পারতো। তখনকার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরো বেশি করে কোনো ব্যবস্থাই নেন। বিনীত গোয়েল তো প্রেজেন্ট থেকে আমাদের ওই সেমিনার রুমে ঢুকতে দেয়নি। বিনীত গোয়েলের একটা ফোন বাড়িয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলা পর্যন্ত আমাদের মেয়ের মুখটাও দেখতে দেওয়া হয়নি। 3.5 ঘন্টা আমাদের আটকে রাখা হয়েছে। অমানবিক নির্যাতন এই বিনীত গোয়েলের নেতৃত্বে ঘটেছিল, এই জন্য বিনীত গোয়েল শাস্তি পেয়েছে। মুখ্যমন্ত্রী তো বলেছেন, প্রথম দিন থেকে বলে আসছেন যে আরজি করের মাটি খুঁড়ে যত অপরাধ আছে সবাইকে বের করবেন, অবশ্যই করবেন। ভরসা আছে, অবশ্যই আছে। পুলিশ বা রাজ্য সরকারের হাতে তদন্ত ছিল এবং তাতে আপনারা আপত্তি করেছিলেন বলেই তো সিবিআই তদন্ত হয়েছিল। সেই সিবিআই বলল রাজ্য সরকার বা কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে সেই হচ্ছে আসল অপরাধী। কোনো রাজনৈতিক স্লোগানের মাধ্যমে কাউকে কাউকে টার্গেট করে উইশ লিস্ট একটা ফ্রেম করা হচ্ছিল,
সেটা যেন আজ সরকারে আসার সুযোগ নিয়ে রাজনৈতিক স্লোগানের প্রশাসনিক মান্যতা, সিবিআইকে অযোগ্য, সিবিআইয়ের তদন্ত অসম্পূর্ণ, এরম একটা ভাবমূর্তি তৈরি করে দিয়ে এটা আইনিভাবে সম্ভব কিনা এটা আইনজ্ঞরা খতিয়ে দেখবেন। মুখ্যমন্ত্রীর এই 3 আইপিএসকে সাসপেন্ড করার মধ্যে জোড়া বার্তা দেখছে রাজনৈতিক মহল। বামেদের অভিযোগ ছিল আরজি করের ঘটনাকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়েছে বিজেপি। নির্যাতিতার মাকে প্রার্থী করেছে, অথচ সিবিআইয়ের তদন্ত বেশি দূর এগোয়নি। 3 আইপিএস এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই প্রচারকে উড়িয়ে দিল বিজেপি সরকার। 3 আইপিএস কে সাসপেন্ড করার অর্থ এই তথ্য কেন্দ্রীয় সরকারের কাছেও যাবে। এই অফিসারদের সার্ভিস বুকে দাগ লেগে গেল। 3 শীর্ষস্থানীয় পুলিশ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী গোটা বাহিনীকে বার্তা দিলেন, আইন মেনে কাজ না করলে কাউকে রেয়াত করা হবে না। 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে। আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে, ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে। নিউজ 18 বাংলা। 2 বছরের টালবাহানা, অবশেষে শুরু চিংড়িহাটা মেট্রোর কাজ। শুক্রবার থেকে চিংড়িহাটায় বাকি থাকা 366 মিটারের কাজ শুরু, যা দেখে অন্যান্য রেল প্রকল্প নিয়েও তৈরি হচ্ছে আশা। ইএম বাইপাসে অত্যন্ত ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ মোড় চিংড়িহাটা। এই চিংড়িহাটায় মেট্রোর কাজ 2024 সাল থেকে আটকে ছিল। শুক্রবার থেকে কাজ শুরু। এই কাজ মিটে গেলে মেট্রো ছুটবে নিউ গড়িয়া থেকে সেক্টর 5। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মেট্রোর কাজের জন্য চিংড়িহাটায় যান নিয়ন্ত্রণ করা হবে 15ই মে শুক্রবার রাত 8টা থেকে 18ই মে সোমবার সকাল 8টা পর্যন্ত এবং 22শে মে শুক্রবার রাত 8টা থেকে 25শে মে সোমবার সকাল 8টা পর্যন্ত। এটা মেট্রোর অরেঞ্জ লাইন, নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর। এখন মেট্রো চলে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত। তারপরে চিংড়িহাটায় জট। বেলেঘাটা এবং চিংড়িহাটায় গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশনের মাঝে 366 মিটার অংশের কাজ অসম্পূর্ণ। 3টি পিলার তৈরির কাজ বাকি। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। গত 23শে ডিসেম্বর হাইকোর্ট নির্দেশ দেয় 15ই ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে হবে। রাজ্য আর ট্রাফিক পুলিশকে 6ই জানুয়ারির মধ্যে তাদের সিদ্ধান্ত আদালতে জানাতে হবে। ভারত ফেস্টিভ্যালের দেশ। মেট্রোর কাজের সঙ্গে জনগণের বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে। রাজ্যের মনোভাবে সন্তুষ্ট নই। বারবার নির্দেশের পরেও কাজ না হওয়ায় নির্দেশ দিতে বাধ্য হচ্ছি। কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। গত 23শে মার্চ সেই মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, হাইকোর্টের রায়ে কোনো সমস্যা নেই। আমরা নিশ্চিত এই প্রকল্পের কাজ নির্দিষ্ট সময় বেঁধে শেষ হতে পারে। চিংড়িহাটায় বাকি থাকা অংশের কাজ শুরুর সবুজ সংকেত মেলে এপ্রিল মাসে। শুক্রবার থেকে কাজ শুরু। এই কাজ সম্পূর্ণ হলে জুড়ে যাবে নিউ গড়িয়া থেকে সেক্টর 5। অনেকটাই সুবিধা হবে, রাস্তাঘাটে চলাফেরাতেও সুবিধা হবে। এমনিতেও জ্যাম প্রচুর বাড়ে বাস থাকলে, আর মেট্রোতে তো সুবিধাই হয়, টাইমে ঠিক পৌঁছানো যাবে কম সময়। খুবই ভালো হবে, কেন কি এখানে যত জাম লাগে, মানে এতগুলো বাসের জন্য আমাদেরকে ওয়েট করতে হয়। যদি মেট্রো ভালো হয়ে যায় তাহলে আমাদের জন্য সুবিধা হবে কি আমরা ডাইরেক্ট মেট্রো থেকে চলে যেতে পারি, মানে টাইমও আমাদের বেঁচে যাবে। আর মেট্রো তো ডাইরেক্ট চলে যায়। ইউপিএ 2 সরকারের আমল 2009 থেকে 2011 সালের মধ্যে একাধিক রেল প্রকল্পের ঘোষণা হয়। এর মধ্যে অন্যতম নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট। এই রুটের কাজ 2013 সালের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নানা কারণে তা থমকে যায়। 13 বছর পরে মেট্রোর এই কাজের খরচ বেড়েছে প্রায় 7 গুণ। 2009 সালে জোকা থেকে বিবাদীবাগ মেট্রো প্রকল্পের উদ্বোধন হয়, কিন্তু সেই কাজ আজও শেষ হয়নি। এখন মেট্রো চলে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত। সুবিধা মানে প্রচণ্ডভাবে সুবিধা হবে, কেন আমাদের এখানে কমিউনিকেশনের সত্যি কথা বলতে কি মানে রাস্তার যা জ্যাম রাস্তা, তার থেকে মেট্রোটা হলে আমরা খুব কম সময়ে অনেকটা সময়টা বাঁচাতে পারবো। এখান থেকে যদি আমরা বাবুঘাট যেতে চাই তাহলে বাস বা আদার যে ট্রান্সপোর্ট আছে
মিনিমাম 1 ঘন্টা লাগে। সেক্ষেত্রে যদি মেট্রোটা হয়ে যায় তাহলে খুব কম সময়ের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো, এটাই হচ্ছে সব থেকে বেশি সুবিধা হবে। এখান থেকে ডাইরেক্ট বাস তো খুবই কম পাওয়া যায়, ব্রেক করে যেতে হয়, তো তাতে খুব অসুবিধা হয়। আক্ষেপ অনেকটাই হচ্ছে, মেট্রোটা কমপ্লিটটা তাড়াতাড়ি হয়ে গেলে আমাদেরই খুব সুবিধা হয়, টাইমটা অনেক বাঁচবে। আমরা বেহালাবাসী মেট্রোটা তাড়াতাড়ি কমপ্লিট হোক, এটাই আমরা চাইছি। ইউপিএ 2 সরকারের আমলে আরও যেসব মেট্রো প্রকল্পের ঘোষণা হয় কিন্তু নানা কারণে কাজ এগোয়নি। বরানগর ব্যারাকপুর, এয়ারপোর্ট বারাসাত মেট্রো, চিংড়িহাটার মতোই রেলের একাধিক কাজ আটকে রয়েছে শুধুমাত্র ট্রাফিকের অনুমতি না মেলায়। যেমন হাওড়ার চাঁদমারি ব্রিজ, লিলুয়ার বেনারস রোড ব্রিজ, জমি না মেলায় আটকে রয়েছে নৈহাটি রানাঘাট 3rd লাইন, রানাঘাট কৃষ্ণনগর 3rd লাইন, চন্দনপুর শক্তিগড় 4th লাইনের কাজ। 2 বছরের টালবাহানার পর চিংড়িহাটা মেট্রোর কাজ অবশেষে গতি পেয়েছে। রাজ্যে থমকে থাকা একাধিক রেল প্রকল্পের কাজও দ্রুত শুরু হবে বলে আশা করা যায়। নিউজ 18 বাংলা। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার, রেলের ডাবল গতি। উত্তরবঙ্গে গেম চেঞ্জার প্রকল্পে ছাড়পত্র রেলের, এনজেপি শিলিগুড়ি এবার ডাবল লাইন। নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি টাউন স্টেশন হয়ে শিলিগুড়ি জংশন, প্রায় 7 কিলোমিটার রেলপথ, অন্যতম গুরুত্বপূর্ণ করিডর। উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের যোগাযোগের সুযোগ। এই রুটে এখন সিঙ্গেল লাইনের ট্রেন চলে, এবার হবে ডাবল লাইন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখে রেলমন্ত্রী জানিয়েছেন, জলপাইগুড়ি শিলিগুড়ি রুটে ডাবল লাইন করার অনুমোদন দেওয়া হয়েছে। এনজেপি থেকে এই রুটে প্রতিদিন একাধিক ট্রেন যাতায়াত করে। সিঙ্গেল লাইনের কারণে ট্রেন লেট হওয়া প্রতিদিনের সমস্যা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল এই লাইনটা ডাবল করা হোক। রেলের দাবি, জমিজটের কারণে দীর্ঘদিন এই কাজ আটকে। ট্রেন দাঁড়িয়ে থাকে, ক্রসিংয়ে প্রবলেম হয়, ডবল লাইন হলে খুবই সুবিধা হবে। অনেকদিন থেকেই শুনছি কাজটা হবে হবে হবে, তো এখন তো সময় এসেছে, যদি হয়ে যায় সুবিধা হয় এতে। এনজেপি শিলিগুড়ি ডাবল লাইন হলে বাণিজ্যিক দিক থেকে সুফল মিলবে। উত্তরবঙ্গ থেকে দেশের নানা প্রান্তে চা রফতানি হয়, ডাবল লাইন হলে চা রফতানি গতি পাবে। স্ট্র্যাটেজিক পয়েন্ট শিলিগুড়ি করিডর, চিকেন স্নেক, একদিকে নেপাল আরেকদিকে বাংলাদেশ। এই স্ট্র্যাটেজিক পয়েন্টে বাড়তি নজরদারি থাকে। এনজেপি শিলিগুড়ি ডাবল লাইন হলে দেশের সুরক্ষার প্রয়োজনে সেনার গতিবিধি সহজ হবে। ট্যুরিজমের হাব উত্তরবঙ্গ, এনজেপি শিলিগুড়ি ডাবল লাইন হলে ট্রেন চলাচল বাড়বে। এর প্রভাব পড়বে পর্যটনে এবং রাজ্যের অর্থনীতিতে। যেটা পদক্ষেপ নেওয়া হবে সেটা তো ভালোই হবে। এবং গতিও আসবে নাকি ট্রেন চলাচলে? হ্যাঁ, গতি তো থাকবে। নিউজ 18 বাংলা। এবার দীঘা এবং শালবনীর মধ্যে নতুন রেল রুট, সবুজ সংকেত দিয়ে দিল রেল মন্ত্রক। এর ফলে রেলপথে জুড়বে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। একদিকে পূর্ব মেদিনীপুরের দীঘা, আরেকদিকে পশ্চিম মেদিনীপুরের শালবনী। এই দুই জায়গা এবার জুড়বে রেলপথে। শালবনী দীঘার নতুন রেল লাইন প্রকল্পের অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। 107 কিলোমিটার রেল লাইনের জন্য ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে বলেছে। ফাইনাল লোকেশন সার্ভের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নতুন যদি একটা রেল লাইন তৈরি হয় তাতে আমাদের এখানে লোকাল যে কলকারখানাগুলো রয়েছে এইগুলোতে বাইরের থেকে কোনো কিছু আসা বা নিয়ে আসার একটা সুবিধা হবে। দ্বিতীয়ত এইখানকার যে লোকাল মানুষ রয়েছে তাদের একটা কর্মসংস্থান বাড়বে। সেই হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে আমরা খুব কৃতজ্ঞ বা খুশি। অনেকেই মনে করছেন নতুন এই রেল রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ সড়কপথে দীঘা এবং শালবনীর মধ্যে দূরত্ব 143 কিলোমিটার। রেলপথ চালু হলে সময় এবং টাকা দুই বাঁচবে।
শালবনীতে একাধিক সিমেন্ট কারখানা রয়েছে। রেলপথ চালু হলে শিল্পক্ষেত্রে গতি আসতে পারে। সারা বছর এখন দীঘায় পর্যটকদের যাতায়াত, আবার অনেকেই জঙ্গলমহলের শালবনী এবং লাগোয়া এলাকায় ঘুরতে যান। তাই দীঘা এবং জঙ্গলমহলের মধ্যে পর্যটকরা সহজে যাতায়াত করতে পারবেন। এই রেলপথ চালু হলে স্থানীয় ব্যবসায়ীদেরও সুবিধা হবে। দীঘায় বড় বাজার, সহজেই সেই বাজারে যেতে পারবেন শালবনীর মাছ সবজি ব্যবসায়ীরা। সাধারণ মানুষের খুব উপকার হবে। সড়ক পথে যেটা আমাদের অনেক সময় লাগতো, রেলপথে সেটা আমাদের খুব সুগম্য হবে। আমাদের জঙ্গলমহল অনেক উন্নত হবে। নিউজ 18 বাংলা। 14 দিনের ইডি হেফাজতে শান্তনু সিনহা বিশ্বাস, কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার, তৃণমূল ঘনিষ্ঠ পুলিশ কর্তা। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ। শান্তনু সিনহা বিশ্বাস, কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার, বৃহস্পতিবার জমি কেলেঙ্কারি মামলায় ইডির হাতে গ্রেফতার। কলকাতা পুলিশের এই ডিসি তৃণমূল ঘনিষ্ঠ। কোন সিভিক ভলেন্টিয়ার ভাইদের আমি বলছি, এমন কোন কাজ করবেন না যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের মা, তার মাথা নিচু হয়ে যায়। ইডির দাবি, তৃণমূল আমলে তাঁর উত্থান, তারপর দিন দিন বেড়েছে দাপট। পুলিশ সূত্রে দাবি, তৃণমূলের হয়ে ব্যালট পেপারে ছাপ্পা ভোট করাতেন তিনি। বেআইনি কল সেন্টারে হানা দিয়ে উদ্ধার হওয়া টাকা ঢুকত তার পকেটে। প্রভাব খাটিয়ে একাধিক থানা এলাকায় জমি দখল করেছেন। অভিযোগ, অনেক সময় জোর করে কম দাম দিয়ে জমি কিনেছেন, তারপর জমি মালিকদের থানায় ডেকে ভয় দেখিয়েছেন। কনস্টেবল থেকে ওসি, কোথায় কার পোস্টিং হবে তাও ঠিক করে দিতেন শান্তনু সিনহা বিশ্বাস। মন মতো পোস্টিং পেতে তোলা দিতে হতো শান্তনুকে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভালো জায়গায় পোস্টিং এর ব্যবস্থা করে দেবেন, এই দাবি করে আইপিএস অফিসারদের উপরও প্রভাব খাটানোর চেষ্টা করতেন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। জমি কেলেঙ্কারি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন ব্যবসায়ী জয় কামদার। ইডির অভিযোগ, নিজের প্রভাব খাটিয়ে এই জয় কামদারকে জমি দখলে সাহায্য করতেন শান্তনু। ইডির হাতে এসেছে জয় কামদারের সঙ্গে শান্তনুর একাধিক হোয়াটসঅ্যাপ মেসেজ, তাতে রয়েছে লেনদেন সংক্রান্ত বিভিন্ন কথাবার্তা। ইডির দাবি, জয় কামদারের সংস্থার থেকে টাকা ঢুকেছে শান্তনু সিনহা বিশ্বাসের দুই ছেলের অ্যাকাউন্টে। শান্তনু এবং শান্তনুর স্ত্রীকে দামি উপহার দিতেন কামদার। শান্তনুকে কোটি টাকা মূল্যের একটি ঘড়ি উপহার দেন। শুক্রবার কোর্টে এই দাবি করে ইডি। শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে এও অভিযোগ, তার ঘনিষ্ঠ ওসিদের তিনি ভালো ভালো জায়গায় পোস্টিং এর ব্যবস্থা করে দিতেন। ইডি স্ক্যানারে শান্তনু ঘনিষ্ঠ এরকম 12 জন ওসি, তাদের তলব করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, জমি দখলে সক্রিয় ভূমিকা নিতেন এই 12 ওসি। তাদের সামনে রেখেই চলতো জমি সংক্রান্ত বিভিন্ন ডিল। পাশাপাশি তোলা আদায়ও করতেন, যা পৌঁছে যেত শান্তনুর কাছে। কোটি কোটি টাকার জমি কেলেঙ্কারির মামলা, তাতে জড়ায় দুষ্কৃতী সোনাপাপ্পুর নাম। এই সোনাপাপ্পুর সূত্রেই উঠে আসে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের নাম। তার বিরুদ্ধে রয়েছে সোনাপাপ্পু মামলায় প্রতারণা, তোলাবাজির অভিযোগ। বালি পাচার মামলাতেও নাম জড়িয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের। এনআরআই কোটায় ছেলেকে মেডিকেলে ভর্তির অভিযোগও রয়েছে। এই পুলিশ কর্তার বাড়িতে অভিযান চালায় ইডি। এরপর তাকে একাধিকবার তলব করা হয়। 5 বার হাজিরা এড়ান শান্তনু। ভোটের ফল বেরোনোর পর তার নামে লুকআউট নোটিশ জারি করে ইডি। শেষে বৃহস্পতিবার রাতে ইডি দপ্তরে হাজিরা দেন কলকাতা পুলিশের ডিসি। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় শান্তনু সিনহা বিশ্বাসকে। নিউজ 18 বাংলা।